সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকল মূল্যবাসী মহাপুরুষদের অভিবাদন জানাই এবং ভারতীয় বিদ্যার্থী ছাত্রা প্রকোষ্ঠ, ভারতীয় বিদ্যার্থী মোর্চা, ভারতীয় বেরোজগার মোর্চা, ভারতীয় যুবা মোর্চা, রাষ্ট্রীয় আদিবাসী ছাত্র সংঘ এবং ইন্ডিয়া রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশনের যে সংযুক্ত অধিবেশন, এই সংযুক্ত অধিবেশনের সকল মূল্যবাসী কর্মকর্তা পদাধিকারীদের আমি মূল্যবাসী অভিনন্দন জানিয়ে আজকের যে বিষয়, সেই বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই। যে প্রথম বিষয় রয়েছে, আমার নামে জয় জয়কার না করে আমার যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করো। ডক্টর বাবা সাহেব এই উক্তিটি করেছিলেন। তো এই উক্তির পিছনে তার কি কারণ ছিল? তো যখন বাবা সাহেবের জন্মজয়ন্তী পালন করার জন্য ওনার অনুগামীরা বাবা সাহেবের বাড়িতে আসেন এবং বাবা সাহেবকে বলেন যে আপনার জন্মজয়ন্তী পালন করতে চাই, কিন্তু বাবা সাহেব আম্বেদকর তাদের ওনার অনুগামীদেরকে জন্মজয়ন্তী পালন না করার জন্য তিনি বলে দেন, কিন্তু অনুগামীরা ওনাকে জোরজবস্তি করেন। তো বাবা সাহেব আম্বেদকর ওনাদের কথায় তিনি হ্যাঁ করে তিনি বললেন যে একবারের মতোই আমি অনুষ্ঠানে যাব, কিন্তু এর পরবর্তীতে হলে আমি আর অনুষ্ঠানে যাব না। তো বাবা সাহেব আম্বেদকর সেই অনুষ্ঠানে তিনি সেই বক্তব্যটি রেখেছিলেন যে আমার নামে জয় জয়কার না করে আমার যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করো, যে আমার দৃষ্টিতে মহত্বপূর্ণ সেই কাজকে নিজের জীবনের বাজি রেখে আন্দোলন করো। তো তিনি এই কথাটা তিনি বলতে চেয়েছিলেন। তো বাবা সাহেবের যে উদ্দেশ্য, যে সমাজ পরিবর্তন বা সমাজের ক্রান্তি, যে বাবা সাহেব আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বুদ্ধিজীবী বর্গ নির্মাণ করেন, যাতে বুদ্ধিজীবী বর্গ নির্মাণ করেন এবং যে হক অধিকার এসসি এসটি ওবিসি মূল্যবাসী সমাজে রয়েছে, সেই এসসি এসটি ওবিসি মূল্যবাসী সমাজের হক অধিকারকে সুরক্ষা করেন এবং তার যে আন্দোলন, সেই আন্দোলনকে সামাজিক পরিবর্তন বা সমাজে ক্রান্তি নিয়ে আসার জন্য তিনি আন্দোলন করেছিলেন, যাতে পরবর্তীকালে যখন বাবা সাহেব থাকবেন না, তো তিনি আগেই এই কথাটা চিন্তা করেছিলেন যে আমি যখন থাকবো না, তো আমার যে আন্দোলন, সেই আন্দোলনটাকে কে এগিয়ে নিয়ে যাবে। তো সেই জন্য তিনি পড়ে লিখে বর্গ, বুদ্ধিজীবী বর্গ নির্মাণ করেছিলেন, কিন্তু সেই বুদ্ধিজীবী বর্গ তাকে ধোঁকা দেয়। তো সেই দুঃখ প্রকাশ করে তিনি 18 মার্চ 1956 সালে বাবা সাহেব বলেছিলেন রামলীলা ময়দানে যে পড়ে লিখে লোগों ने मुझे धोखा किया। তো আজকে বর্তমান সমাজে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বুদ্ধিজীবী বর্গ নিজের সমাজকে ছেড়ে তারা সমাজ থেকে দূরে আছে। যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সেই ব্রাহ্মণবাদী মনুবাদীদের দ্বারা যে নির্মাণ হয়েছিল, সেই পরিস্থিতি আবার লাগু হতে চলেছে। কিন্তু বুদ্ধিজীবী বর্গ এখন নিজেদের সংসার নিয়ে, নিজেদের পরিবার নিয়ে, যারা বাবা সাহেবের দৌলতে যারা আজকে চাকরি করছে, যারা টাকা ইনকাম করছে, তারা নিজের পরিবার নিয়ে তারা মেতে আছে। যদি বাবা সাহেব আম্বেদকর যদি আমাদের সেই হক অধিকার যদি না দিত, তাহলে আজকে আমরা শিক্ষা নিতে পারতাম না, আজকে আমরা পড়াশোনা করতে পারতাম না। বাবা সাহেবের যে আন্দোলন, সেই আন্দোলনের বদলে আজকে আমরা এই সমাজে যে সম্মান পাচ্ছি, মান সম্মান পাচ্ছি বাবা সাহেবের বদলতে। তো সেই বাবা সাহেবের আন্দোলনের কথা মাথায় রেখে আজকে আমাদের বর্তমান সমাজে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আমাদের বদলাতে হবে, আমাদের সমাজের পরিবর্তন নিয়ে আসতে হবে। কারণ আমাদের যে সমাজ এখনো গোলাম রয়েছে, সেই গোলাম সমাজকে আজাদ করতে আমাদের সমাজে পরিবর্তন নিয়ে আসতে হবে। তো সেই সমাজের পরিবর্তন একমাত্র পারে বুদ্ধিজীবী বর্গরাই পারে, যে সমাজকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
আজকে যদি আমরা এই সমাজে পরিবর্তন নিয়ে না আসি, বুদ্ধিজীবী বর্গ পরিবর্তন নিয়ে না আসে, আগামী দিনে যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে। কারণ বাবা সাহেবের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি না। কারণ যারা পড়াশোনা করছে, চাকরি করছে, তারা দূরে সরে যাচ্ছে সমাজ থেকে। আর আজকে এই কারণে আজকে পরিবর্তন আসছে না সমাজে। যত বুদ্ধিজীবী বর্গ রয়েছে, সেই বুদ্ধিজীবী বর্গ যদি আজকে সমাজে এগিয়ে আসে এবং যে বাবা সাহেবের যে আন্দোলন, সেই আন্দোলনের কথা মাথায় রেখে যদি আজকে তারা আন্দোলন করে, তাহলে আমাদের সমাজে পরিবর্তন আসবে। আমাদের সমাজে পরিবর্তন আসবে, সেই কথা বাবা সাহেব আম্বেদকর ভেবেছিলেন। তো তিনি বলেছিলেন যে जिस समाज में 10 डॉक्टर, 20 इंजीनियर, 30 वकील रहेगा, उस समाज को कोई बुरे नज़र से नहीं देखेगा। তো এই কথাটা তিনি বলেছিলেন। কিন্তু আজকে আমাদের বাবা সাহেবের যে সংরক্ষণ, যে সংবিধানের আধারে আজকে আমাদের সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল আজকে তৈরি হয়েছে, আইএস, আইপিএস তৈরি হয়েছে, তারা আমাদের সমাজ থেকে দূরে চলে যাচ্ছে। সাথীও, যদি আমরা আজাদ হতে চাই, তাহলে আমাদের কিমাত চুকাতে হবে। সেই জন্য বাবা সাহেব বলেছিলেন যে কিমাত চুকাই বাগার মুফত মে মান সম্মান नहीं मिलती, আজাদি नहीं मिलती। আমরা আজাদ হতে চাই, কিন্তু আমরা কিমাত চুকাই না। যে আমাদের সমাজ আমাদের জন্য আজ দিয়ে গেছেন, আমাদের সমাজের বদলতে আজকে আমরা মান সম্মান সম্মানের মাধ্যমে আমরা জীবনযাপন করছি। তো যদি আমরা সেই মান সম্মান সম্মানে আমরা জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের সময় দিতে হবে আমাদের সমাজকে। তো সেই জন্য বাবা সাহেব সপ্তাহে একদিন ছুটি তিনি রেখেছেন। কারণ সেই সোম থেকে শনিবার পর্যন্ত তোমরা নিজের জীবনযাপন করো, কিন্তু সানডে যে রবিবার দিনটি রয়েছে, সেই দিনে সমাজে গিয়ে কাজ করো। কিন্তু আজকে আমাদের যারা বুদ্ধিজীবী বর্গ রয়েছে, তারা নিজের সংসারে তারা সময় দিচ্ছে, নিজের পরিবারে সময় দিচ্ছে, কিন্তু সমাজকে তারা ভুলে গেছে। যে সমাজের বদলতে চাকরি পেয়েছে, পড়াশোনা করে আজকে শিক্ষিত হয়েছে, সেই সমাজকে তিনি ভুলে গেছে। তো আজকে যদি আমরা আমাদের সমাজের জন্য আমরা যদি না করি, আমরা সমাজকে যদি পরিবর্তন করতে না চাই, আমরা যদি আজাদ হতে যদি না চাই, তাহলে আমরা আগামী দিনে যে পরিস্থিতি, তাহলে সেই পরিস্থিতি একটা ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। তো সেই জন্য আমরা সমাজে পরিবর্তন নিয়ে আসার জন্য যে বুদ্ধিজীবী বর্গ রয়েছে, পড়ে লিখে লোক রয়েছে, সেই শিক্ষিত লোক, বুদ্ধিজীবী বর্গকে আজ সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারে। কারণ বাবা সাহেবের যে আন্দোলন, যে বাবা সাহেবের যে আশা ছিল, সেই আশাকে পূরণ করতে হবে। তো বাবা সাহেব যখন বলেছিলেন যে পড়ে লিখে লোগों ने मुझे धोखा किया, তো আজকে যদি আমরা পড়াশোনা করে আমরা যদি আজকে সমাজে কাজ না করে নিজের বাড়িতে নিজের সংসার, নিজের পারিবারিক জীবনযাপন আমরা যদি পারিবারিক জীবন নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি, তাহলে আমাদের সমাজ যে অবস্থা, তার কোনো পরিবর্তন হবে না। তা সেই কথাটা মনে রেখে আমাদের সমাজে কাজ করতে হবে। বাবা সাহেব যে বলে গিয়েছিলেন যে পড়ে লিখে লোগों ने मुझे धोखा किया, তো সেই দাগটা যেন না থাকে, তার জন্য আমাদের সমাজে কাজ করতে হবে, আমাদের সমাজের পরিবর্তন নিয়ে আসতে হবে। কারণ দিনে দিনে ব্রাহ্মণবাদী মনুবাদীদের দ্বারা যে ষড়যন্ত্র হচ্ছে, তার ফলে আমাদের সমাজ আবার গোলামে চলে যাচ্ছে, গোলামিতে জীবনযাপন করছে। যাতে গোলামিতে জীবনযাপন না করে, তো আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের সমাজের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে আমাদের। কিন্তু আজকে আমাদের সমাজে কত বাবা সাহেবের যে জন্মজয়ন্তী পালন করা হয়, জন্মজয়ন্তী পালন করার জন্য 6 কোটি টাকার থেকেও বেশি আজকে খরচ হচ্ছে, কিন্তু তার যে কাজ রয়েছে, যে আধুরা কাজ রয়েছে, সেই কাজে উন্নতির জন্য খরচ হচ্ছে না। যে দ্বিতীয় বিষয়টি রাখা হয়েছে, ভারতের ইতিহাস কবে কোন শিক্ষানীতি চালু হয় এবং মূল নিবাসীদের উপর তার প্রভাব কী। তো সাথী, এই যে বিষয় আমরা দেখতে পারছি যে বর্তমান সমাজে যে
শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বাবা সাহেব বলেছিলেন যে শিক্ষা ও শ্রেণী কা দুধ হে, जो पिएगा वो दहाड़ेगा। বাবা সাহেব যে শিক্ষার যে অধিকার, সেই অধিকার মৌলিক অধিকার রূপে তিনি দিয়ে গেছেন। কিন্তু আজকে ধীরে ধীরে আমাদের সমাজে শিক্ষা থেকে আমাদের সমাজ বঞ্চিত হয়ে যাচ্ছে, এসসি এসটি ওবিসি সমাজ বঞ্চিত হয়ে যাচ্ছে। তার কারণ যদি আমরা দেখি, যে কংগ্রেস নেহরুর সময় থেকে যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের থেকে শিক্ষা থেকে বঞ্চিত করার আমাদের চেষ্টা চলছে। তো 1966 সালে ইন্দিরা গান্ধী তিনি বাবা সাহেব যে সংবিধানের যে 5 থেকে 14 বছরের যে বাধ্যতামূলক শিক্ষা তিনি সংবিধানে লিপিবদ্ধ করে গেছিলেন, সেই বাধ্যতামূলক শিক্ষাকে আজকে ইন্দিরা গান্ধী আজকে প্রাইমারি 1 থেকে 4 পর্যন্ত প্রাইমারি করে দিয়েছে। তো এটা একটা আমাদের সমাজ কি গোলাম বানানোর একটা ধাপ। তো এটা এরপরেও 1986 সালে আবার ইন্দিরা গান্ধীর যে পুত্র রাজীব গান্ধী যখন এই রাজনীতিতে আসে, তো সেই রাজনীতিতে আসার পরে আবার নতুন শিক্ষানীতি চালু হয়। তো রাজীব গান্ধী যে ছিলেন, তিনি বিদেশে পড়াশোনা করেছিলেন, কিন্তু সামাজিক বা রাজনৈতিক কোনো তার ধারণা ছিল না। সেই ধারণা না থাকা সত্ত্বেও তিনি রাজনীতিকে এসে তিনি আবার শিক্ষার উপরে তিনি সংশোধন করেছিলেন। তো এর পরেও ব্রাহ্মণবাদী মনুবাদীরা থেমে না থেকে 1991 সালে তারা 1 থেকে 5 পর্যন্ত তারা পাস ফেল তুলে দেয়। যখন 1991 সালে যে 1 থেকে 5 পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়, তারপরেও তারা চুপ থেকে থাকেনি আমাদের সমাজকে গোলাম বানানোর জন্য। আবার 2009 সালে তারা রাইট টু এডুকেশন 1 থেকে 8 পর্যন্ত তারা পাস ফেল তুলে দেয়। তারপরে তারা তাদের স্কুলে আবার মিড ডে মিল চালু করা হয়। যেখানে বিদ্যালয় হওয়ার কথা, সেখানে তারা ভোজনালয়ে তারা পরিণত করেছে। তারা আমাদের সমাজকে গোলাম বানানোর একটাও তারা কোনো নীতি ছাড়েনি। তারা তাতেও খুশি না হয়ে তারা আবার 2020-তে তারা নতুন শিক্ষানীতি চালু করে। যে নতুন শিক্ষানীতি চালু করে, সেই শিক্ষানীতি পেশাদারী শিক্ষানীতি। তো এই পেশাদারী শিক্ষানীতিতে আমাদের সমাজ কি উন্নত হবে? আমাদের সমাজ যে আগের যে পড়াশোনা, যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষাটা কি পাবে? তাদেরকে উচ্চশিক্ষার যে আকাঙ্ক্ষা, সেটা আসবে? আমার মনে হচ্ছে সেটা হবে না। কারণ যে 8 পর্যন্ত যে শিক্ষা রয়েছে, সেখানে পেশাদারী যে শিক্ষা, সেই পেশাদারী শিক্ষা সেখানে শেখানো হবে। তো যদি সেখানে পেশাদারী শিক্ষা শেখানো হয়, তাহলে যে তার উচ্চশিক্ষা, সেই আকাঙ্ক্ষাটা চলে যাবে। কারণ আমাদের সমাজের যে অবস্থা, তারা ভুকমারি গরিবেতে রয়েছে। কারণ তারা যদি কাজ পেয়ে যায়, তারা আর সামনের দিকে তারা পড়াশোনা করবে না, সামনের যে উচ্চশিক্ষা তারা পড়বে না। কারণ শিক্ষা যদি না হয়, উচ্চশিক্ষা যদি না পায়, তাহলে আমাদের সমাজ আবার কি গোলামে পরিণত হবে। আর এই ব্যবস্থায় আজকে মনুবাদী ব্রাহ্মণবাদী সরকার করে চলেছে। তারা 1990 সালে যে এলপিজি লাগু করেছিল, তো এলপিজি লাগু করার ফলে আজকে আমাদের সমাজ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। যেখানে সরকারি ক্ষেত্রে আমাদের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন থেকে আমাদের রিজার্ভেশন উঠে দেওয়া হচ্ছে। যদি রিজার্ভেশন তুলে দেওয়া হয়, তাহলে আমাদের রিজার্ভেশন আমাদের সরকারি ক্ষেত্রে, সরকারি সংস্থাতে, সরকারি স্কুলে, সরকারি কলেজে যদি সে রিজার্ভেশন যদি তুলে দেওয়া হয়, তাহলে আজকে আমাদের যে
এসসি এসটি ওবিসি সমাজের যে ছেলেমেয়েরা রয়েছে, যে শিক্ষিত বর্গ রয়েছে, তারা আজকে শিক্ষা থেকে তারা বঞ্চিত আজকে হচ্ছে। আর তারা ষড়যন্ত্র করে চলেছে তারা। কারণ আজকে আমাদের ছেলেমেয়েকে গোলাম বানানোর জন্য, অধম বানানোর জন্য, গাধা বানানোর জন্য তারা আজকে শিক্ষাতে নতুন নতুন নিয়ম তারা লাগু করছে। তো সাথে আমরা পরের বিষয়ে দেখব, তৃতীয় বিষয়, যুব সমাজের যে অন্ধকার ভবিষ্যৎ এবং ক্রমবর্ধমান বেকারত্ব বেড়ে চলছে। তো সাথে যে আজকে আমরা বর্তমান সমাজে দেখছি যে আজকে আমাদের সমাজে যে শিক্ষিত ছেলেরা বা মেয়েরা রয়েছে আজকে তারা বেকারত্বে ভুগছে। তো এই বেকারত্ব বাড়ার কারণ কি? তো সাথে আমরা দেখেছি যে 1990 সালে যে এলপিজি লাগু হয়, তো এলপিজি লাগু হওয়ার কারণে এই প্রাইভেটাইজেশন, যে সরকারি সংস্থাগুলোকে বেসরকারি করে দেওয়া হয়। তো এইভাবে ব্রাহ্মণবাদী মনোবাদী সরকার আমাদের সমাজের যে ছাত্রছাত্রীরা রয়েছে, শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে বঞ্চিত করার এক পদক্ষেপ তো নিয়েছে। কিন্তু এখন যে শিক্ষিত সমাজে শিক্ষিত ছেলেমেয়েদের আমাদের সমাজে যে প্রয়োজন রয়েছে, চাকরি রয়েছে প্রয়োজন, ইনকামের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই মোতাবেক হচ্ছে না। কারণ আজকে যে সংস্থা রয়েছে, সরকারি সংস্থা রয়েছে, সেই সংস্থা থেকে সে সরকারি সংস্থাগুলো আজকে বেসরকারি হয়েছে এবং সরকারি সংস্থাগুলি থেকেও আজকে কর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে। তো এখন যে আমাদের যে সমাজে যে যুব ছাত্রদের বা ছেলেমেয়েদের, শিক্ষিত ছেলেমেয়েদের যে সমস্যা, বেকারত্বের সমস্যা, তো এটার দিকে ধ্যান সরকার দিচ্ছে না। কারণ যে সরকার যে গঠিত হয়েছে, সেই সরকার যে নির্মাণ হয়েছে, সে ইভিএম দ্বারা নির্মাণ হয়েছে। তো এই কারণে আমাদের যে আমাদের সমাজে যে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে তারা দেখছে না। কারণ আমাদের শিক্ষিত ছেলেমেয়েদের জন্য আজকে যে চাকরির দরকার রয়েছে, ইনকামের দরকার রয়েছে, যে ছোট বা মাঝারি যে একটা ইনকামের সোর্স বা শিল্প, সেটাও সরকার কোনো সাহায্য করছে না। তো এই যে শিক্ষিত সমাজ, যে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, তারা এদের যে চাকরির যে ভবিষ্যতের কথা বা তাদের যে ভবিষ্যতের কথা তারা এখন চিন্তা করতে পারছে না। কারণ আজকে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, সব কিছু আজকে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমাদের সমাজের ছেলেমেয়েরা কী করে খাবে, ইনকাম কী করে করবে? কিন্তু আজকে ছেলেমেয়েরা চাকরি বাকরি হচ্ছে না, পড়াশোনা করেও লাখ লাখ পোস্ট গ্রাজুয়েট আজকে ছেলেরা বসে রয়েছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। আর তার কারণে চাকরি পাচ্ছে না, বেকারত্ব বেশি বেড়ে চলছে। আর এর কারণে আজকে আমাদের সমাজে যে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে আজকে সুসাইড হতে বাধ্য হচ্ছে। যদি সরকার, ব্রাহ্মণবাদী মনোবাদী সরকার যদি এই কথাটা ভাবতো, তাহলে আমাদের সমাজের এসসি এসটি ওবিসি সমাজের ছেলেমেয়েরা আজকে বেকারে ভুগতো না। কারণ ব্রাহ্মণবাদী মনোবাদী সরকার চাচ্ছে না যে আমাদের এসসি এসটি ওবিসি সমাজের ছেলেমেয়েরা এগিয়ে যাক। তো এই কারণে আমাদের যে প্রতিনিধিত্ব রয়েছে, রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সংরক্ষণ রয়েছে, সেটার থেকে আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। আজ যদি আমাদের সমাজের ছেলেমেয়েরা যদি শিক্ষা গ্রহণ করেও, পড়াশোনা করেও যদি আজকে চাকরি না, ইনকামের সোর্স বা চাকরি না পায়, তাহলে আমাদের সমাজের ছেলেমেয়েরা আগামী দিনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে তারা নির্ধারিত করতে পারছে না। তারা কি করবে? যারা পড়াশোনা করেছে তারা আজকে বেকারত্বে ভুগছে। তারা যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আমাদের সমাজের যে বাবা সাহেব যে আন্দোলন করে গিয়েছিলেন, যে সমাজ পরিবর্তনের যে আশা তিনি করেছেন, সেটা সম্ভব নয়। কারণ এই যে ষড়যন্ত্র, এটা ব্রাহ্মণবাদী মনোবাদীদের দ্বারা হচ্ছে। আর এই কারণে আমাদের ছেলেমেয়েরা
আজকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সাথে যে যে সমস্যা নির্মাণ হয়েছে সেই সমস্যাগুলোর উপরে আমাদের ধ্যান দিতে হবে, কারণ যে কারণে সমস্যা তৈরি হয়েছে আমরা যদি সেটা বুঝতে না পারি তাহলে আমাদের যে ভবিষ্যৎ সেটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু আজকে যে ছাত্ররা আজকে যে সমাজে আজকে ছাত্র, তারা আগামী দিনে তারা যুব সমাজে তারা চলে আসবে এবং পরবর্তীতে তারা বেকারত্বে আসবে। কারণ যে সমাজ তার নিজের ইতিহাস জানে না, সে সমাজ তার ভবিষ্যৎ বা ইতিহাস লিখতে পারে না, নির্মাণ করতে পারে না। তো এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ যদি আমরা সমাজের পরিবর্তন চাই, আমাদের বেকারত্ব সমাজে যদি আমরা রোজগার চাই, তাহলে আমাদের আন্দোলন করতে হবে, এছাড়া আর উপায় নেই। আমরা যদি এখনও চুপ করে থাকি তাহলে আমরা কিছু করতে পারবো না। এখন যে আমাদের সমাজে যে ছেলেমেয়েরা রয়েছে, আমাদের সমাজের ছেলেমেয়েরা এখন নানান রকমের অনুষ্ঠানে নানান রকম সম্প্রদায়েতে তারা বিভক্ত হয়ে আছে। তারা আমাদের সমাজের ছাত্রছাত্রীরা আজকে দিশাহীন, তারা দিশা খুঁজে পাচ্ছে না। কিন্তু আজকে যদি আমরা এই কথাটা না ভাবি যে আজকে আমরা বেরোজগার, আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ সেটা অন্ধকার, তো এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু এই সমস্যা আমাদের আজকে এই হাওড়া জেলার নয়, এই পশ্চিমবঙ্গের নয়, বা কোনো রাজ্যের নয়। এটা যে সমস্যা নির্মাণ হয়েছে বেকারত্বের সমস্যা, সেই বেকারত্বের সমস্যা আজকে গোটা দেশব্যাপী আজকে নির্মাণ হয়েছে। তো আমাদেরও আমরা যদি এই বেকারত্ব বা আমাদের সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রব্যাপী আন্দোলন করতে হবে। তো একমাত্র পথ হচ্ছে রাষ্ট্রব্যাপী আন্দোলন। তো আজকে যে আন্দোলন চলছে, ভারতীয় বিদ্যার্থী ছাত্র প্রকোষ্ঠ, ভারতীয় বিদ্যার্থী মোর্চা, ভারতীয় বেরোজগার মোর্চা, ভারতীয় যুবা মোর্চা, রাষ্ট্রীয় আদিবাসী ছাত্র সংঘ এবং ইন্ডিয়ান রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশনের দ্বারা যে আন্দোলন চলছে, এই আন্দোলনে আপনারা যোগদান করবেন। কারণ এখন যে সমস্যা, কারণ এই সমস্যা আন্দোলন করেই আমাদের সমস্যার সমাধান হতে পারে। তো আপনারা এই রাষ্ট্রব্যাপী আন্দোলনে সাথ সহযোগ করবেন এই আশা করছি। এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মল্লিবাসী। অসংখ্য ধন্যবাদ।